আমি মনে হয় প্রথম ব্যক্তি, মনে হয় আর কি, কনফার্ম বলবো না, সমস্ত মিডিয়াটা দাবিও করছে আমি প্রথম ব্যক্তি যারা বলেছিলাম যে তিলোত্তমা নিয়ে আন্দোলনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ফ্লপ আন্দোলন। ফাঁসি তো দূরে করে, যাবজ্জীবন দিয়েছে, এটারও বিরুদ্ধে হবে, ঠিক শাস্তি হচ্ছে না। আজই করে ওই মর্গেতে যে যুবতীদের রেপ করা হয়, এটা কি মাহাতো জানতো না? না ওই নাইয়া ওর ভাইয়া নাইয়া এরা জানতো না? কে জানতো না? দেবাসী জানতো না? সবাই জানে। আমি বাবা চুপচাপ, আমরা তখন টাকা পাইনি, আমাদের কাছে মিডিয়া আসেনি, আমরা তখন নেতা হইনি, তাই আমরা বকবক করব। সঞ্জয়রা ডেড বডিকে রেপ করেছে, এটা অনির্বাণ দাস বুঝতে পেরেছে, বিচারক, আর কাজী মাসুম আক্তার বুঝতে পেরেছে। সেই জন্য বিরলের মধ্যে বিরলতম নয়। ক্লিয়ার? সিআইডি থাকতো আমি ফাঁসি করিয়ে দিতাম, অর্থাৎ মুখ্যমন্ত্রী ইচ্ছে করে কাউকে ফাঁসি করিয়ে দেয়, আবার ফাঁসি কাট থেকে বাঁচিয়ে আনতে পারে। মানে ভাবুন উত্তরটা কি, ফাঁসি করিয়ে দিতাম। কারা কারা ফাঁসি চাইছে? তারা চাইছে যে তিলোত্তমার মূল অপরাধী শাস্তি না হয়। ক্লিয়ার? যারা যারা ফাঁসি চাইছে তাদের নির্বুদ্ধিতার কারণে হয়তো চাইছে, অজ্ঞতার কারণে চাইছে। ওই হুক্কা হুয়ার দল, হুক্কা হুয়া তোমার মাথায় উকুন হোক, ওই দল তারা চাইছে। ভুল, চূড়ান্ত ভুল। সাক্ষী লোপাট হয়ে যাবে। একমাত্র সঞ্জয় রায় হচ্ছে সাক্ষী, মূল সাক্ষী। আরো আছে, চেষ্টা হবে ওকে ওই ওই জেলের কুঠুরির মধ্যে মেরে দেওয়ার চেষ্টা হবে। আদালতে যাওয়ারই কি দরকার ছিল বুঝলাম না। রায় তো আমি দিয়ে দিতে পারতাম, এ রায় তো আমি দিয়েছি। পশ্চিমবঙ্গে টোটাল 11 কোটি লোক বাস করে, পশ্চিমবঙ্গের বাইরেও বাঙালি লোক বসে আছে এক গাদা। আমি মনে হয় প্রথম ব্যক্তি, মনে হয় আর কি, কনফার্ম বলবো না, সমস্ত মিডিয়াটা দাবিও করছে আমি প্রথম ব্যক্তি যারা বলেছিলাম যে তিলোত্তমা নিয়ে আন্দোলনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ফ্লপ আন্দোলন। এটা কিন্তু আন্দোলনই হয়নি, ছেলে খেলা হয়েছে পুরো, একদম পুরো পুরো নচ্ছারগিরি হয়েছে। কিছু আবেগপ্রবণ ব্যক্তি, কিছু মহৎ উদ্দেশ্যের মানুষ, তারা নেমেছিল, ঠিক কথা, প্রবাহিত হয়ে নেমেছিল তারা, প্রবাহিত হয়ে নেমেছিল তারা। তারা ভালো, তাদের অসৎ উদ্দেশ্য ছিল না, কিন্তু তারা মিসইউজ হয়েছে আর কি, আর কিছু না। বলছেন বিরলের মধ্যে বিরলতম, তাই তো? বিরলের মধ্যে বিরলতম যদি হয় তাহলে ফাঁসি হয়। আমি যেটা বললাম সেটা মিলিয়ে নিন। আমি যেটা বলেছি ফ্লপ আন্দোলন, আন্দোলনই হয়নি, ছেলে খেলা হয়েছে এবং ভুল পথে চালিত হয়েছে, ভুল লক্ষ্যে ধাবিত হয়েছে, ভুল লোকেরা পরিচালিত করেছে, ভুল লোকেরা নেতৃত্ব দিয়েছে, ভুল লোকদের ভুল কর্ম, পাপী লোকদের পাপ কর্ম সম্পন্ন হয়েছে এই আন্দোলনের দ্বারা। তাই কৃতকর্ম অত্যন্ত খারাপ হয়েছে, ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। এবং এই ফলাফল যে হবে এটা আমি বারে বারে বলেছি এটা একেবারে হাস্যকর একটা আন্দোলন। এটা বিরলের মধ্যে বিরলতম নয়, এ কথা কে বলছেন? জাস্টিস বলছেন। কি নাম জাস্টিসের? অনির্বাণ দাস নাকি? বিচারকের নাম হচ্ছে অনির্বাণ দাস, শিয়ালদা কোর্টের বিচারক। তিনি আমার কথাতেই শিলমোহর দিলেন। এতদিন ধরে সারা রাত রামায়ণ পড়ে সীতারামের মাসি অনির্বাণ দাস কোনটা বললেন? যেটা কাজী মাসুম আক্তার সেই ঘটনার 1 সপ্তাহ পর থেকে বলে আসছেন। এটা বিরলের মধ্যে বিরলতম নয়। ঠিক, তাহলে বিরলের মধ্যে বিরলতম কোনটা? যে 4টে ঘটনার, মানে আমরা বলছি খুন ধর্ষণের ঘটনা বেড়েছে কবে? তিলোত্তমা নিয়ে আন্দোলন করার সময় বেড়েছে। তিলোত্তমা নিয়ে আন্দোলন করাটা পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত ক্ষতিকর হয়েছে। লাভজনক হয়েছে একটা লোকের জন্য, একটা ব্যক্তির জন্য বা একটা দলের জন্য, তার নাম তৃণমূল দল আর তার অধিপতি মমতা ব্যানার্জির। লাভ হয়েছে শুধুমাত্র, আর কারো না। আমি বলছি, ব্যাখ্যায় যাচ্ছে। মাসুম আক্তার অন্য কথা বলে এবং তার পরদিন থেকে গোটা রাজ্যবাসী টুকলি মারে। মাসুম আক্তার অন্য কথা বলে। তাহলে বিরলের মধ্যে বিরলতম নয়। ঠিকই বলেছে অনির্বাণ দাস, আপনাদের চেয়ে বেশি জ্ঞান রাখে। হ্যাঁ, তিনি বিচারক হয়েছেন, অত খেলনা নয় স্যার। ডায়লগগুলো বাইরে অনেকে মারতে পারে। বাইরে বসে বসে সচিন টেন্ডুলকারের ব্যাটিংটা ভুল করলো, এই বোলারটা মোহাম্মদ শামি ঠিক মতো বলটা করলো না, এগুলো সব বড় বড় ডায়লগ মারে। সচিন আর স্বামী তারা নয়, এসব ডায়লগ বাজ আমাদের পাশে 4 থেকে বসে গল্প করে। বিরলের মধ্যে বিরলতম তাহলে কোনগুলো? তাহলে এমন কিছু ধর্ষণ কাণ্ড সংগঠিত হয়েছে, খুন কর্ম সংগঠিত হয়েছে। এই তিলোত্তমা আন্দোলনের পরিপ্রেক্ষিতে নারী লাঞ্ছনা বেড়েছিল, খুন বেড়েছে, ধর্ষণ বেড়েছে। অর্থাৎ সমাজকে পরিশুদ্ধ করার জন্য তিলোত্তমা আন্দোলন যারা বলেছে, উল্টো ফল পেয়েছি আমরা। তাহলে তারা পরিশুদ্ধ করার জন্য লড়াই করছিল কি? হ্যাঁ, নিশ্চিত করে কিছু সৎ মানুষ ছিল,
বৃদ্ধ বৃদ্ধা, ওই আলুওয়ালা, পটলওয়ালা, সবজিওয়ালা, ফুচকাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এরা সব টাকা পয়সা দিয়েছে। সেই টাকা পয়সা সংগ্রহ করা একটা অংশের লোকের কাজ ছিল। তাহলে বিরলের মধ্যে বিরলতম কোনগুলো? এই তিলোত্তমার এই আন্দোলন করতে গিয়ে যে ধর্ষণ কাণ্ড হয়েছে তার মধ্যে 4টের উদাহরণ হচ্ছে 4টে ফাঁসি ঘোষিত হয়েছে। কবে? প্রথম ফাঁসির ঘটনা কবে? মাটি কাড়ার ঘটনা 7 সেপ্টেম্বর 2024, ফাঁসির সাজা হয়েছে তার। ওটা বিরলের মধ্যে বিরলতম। মাটি কাড়ার ঘটনা খবরের কাগজ বলেনি, জনগণ রাতে নামেনি, হই হই হয়নি, টাকা সংগ্রহ হয়নি, মজা মস্করা হয়নি, তোমার মাথায় উকুন আস্তে করে চেটে যাওয়া হয়নি, দইয়ের রাত্রি যেমন ফুর্তি হয়নি, লোক তাই জানতে পারেনি। কিন্তু ওই পাপটা ছিল বিরলের মধ্যে বিরলতম, তাই ওই পাপে ফাঁসির সাজা ঘোষিত হয়েছে। কোন ঘটনার? মাটি কাড়ার ঘটনা। ফারাক্কার ঘটনা, এটা 13ই সেপ্টেম্বর, এটা তো ফাঁসির সাজা ঘোষিত হয়েছে। ওটা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম। ফারাক্কার ঘটনা বুকে হাত রেখে চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গের লোক জানেই না, মিডিয়া বলেনি, মিডিয়া টিআরপি নেয়নি, বক 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 করেনি, তাই ওটা বিখ্যাত নয়। এটা বিখ্যাত, আমি এটাকে অখ্যাত মনে করি। কারণ জনগণ মিডিয়ার জন্য ধেই ধেই করে নাচলে আমি ওতে নেই। জনগণ যেটা মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়, মিডিয়া তো হাসছে যে বাংলার জনগণ কি হারে মুরগি, আমরা নাচাই ওরা নাচে, আমরা বলে দিই এইটা নিয়ে আন্দোলন করে, এটা বিরাট আন্দোলন, তখন ওরা নাচে। আর যেই চুপ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওরা চুপ হয়ে যায়। ফারাক্কার ঘটনায় যে একজনের ফাঁসি হলো, একটা রেপ হলো, খুন হলো, কেউ খোঁজ রাখেনি। ওই মেয়েটিকে যখন খুন করছিল তার একদম লাগেনি, যখন ধর্ষণ করছিল তখন কষ্ট হয়নি, কিন্তু জাস্টিস বুঝেছে লেগেছে, কষ্ট হয়েছে, তাই অপরাধী ফাঁসি হয়েছে। আর ওটা বিরলের মধ্যে বিরলতম প্রমাণিত হয়েছে। কিন্তু তিলোত্তমাটা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই সঞ্জয়ের ফাঁসি হয়নি, কারণ সঞ্জয় আসল পাপ করেনি। জয়নগরের ঘটনা একটু আলোচনা হয়েছে। আমরা যখন টিভিতে বলছিলাম বাকি দর্শন নিয়ে, এই জুনিয়র ডাক্তার নীরবের কেউ কেউ একটু আলোচনা করেছিল। জয়নগর 6ই ডিসেম্বর 2024 ফাঁসি ঘোষণা হয়েছে। ওটা বিরলের মধ্যে বিরলতম, ওখানেও শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। গুড আপের ঘটনা আর একটা 17ই জানুয়ারি 2025, এটা ফাঁসি ঘোষণা হয়েছে। ক্লিয়ার? এগুলো সব বিরলের মধ্যে বিরলতম। শুধু তিলোত্তমার ঘটনাটা বিরলের মধ্যে বিরলতম নয়, এটা আমি বলছি না, কিন্তু এটা কোর্ট বলছে, এটা বিচারক বলছে। আলিপুরদুয়ারের ঘটনা কিন্তু বিরলের মধ্যে বিরলতম। দায়িত্ব সহকারে রেপ করেছে, তারপরে পুড়িয়ে দিয়েছে, ওটা বিরলের মধ্যে বিরলতম। আলিপুরের ঘটনা রেপ করেছে, তারপরে জলে ডুবি মেরে দিয়েছে, বিরলের মধ্যে বিরল। 3টে আলিপুরদুয়ারে ঘটনা ঘটেছে, রেপ করে খুন। মালদায় করেছে, মুর্শিদাবাদে হয়েছে, অজস্র জায়গায়। হ্যাঁ, রেপই হয়, খুনই হয়। রেপ মানে একজন ধর্ষিতা হতে হতে যখন প্রাণ দেয়, একই যন্ত্রণা। তিলোত্তমা ঠিক যতটা হয়েছিল, এই মাটিগাড়া তো হয়েছিল, ফারাক্কায় হয়েছিল, জয়নগর হয়েছিল, গুড আপে হয়েছিল। এবার আমি যাবজ্জীবনের বিরুদ্ধে সঞ্জয় রায়ের, কেন অবাক লাগছে না? ফাঁসি তো দূরে করে, যাবজ্জীবন দিয়েছে, এটারও বিরুদ্ধে আমি। ঠিক শাস্তি হচ্ছে না, কারণ সঞ্জয় রায় করেছে নাকি? যদি আমি ভুল না বলে থাকি, আমি সাধারণত ভুল বলি না, এটা আপনার চ্যানেল জানে, রাজ্যে প্রথম বলা লোক আমি আবার বলে দিচ্ছি পশ্চিমবঙ্গবাসীকে, 11 কোটি একদিকে থাকবো, আমি 1 লাখ দিকে থাকবো। জাতীয় সঙ্গীত গাওয়া থেকে আমি 1 লাখ লড়াই করছি, 11 কোটি চুপ। পার্থ চট্টোপাধ্যায় বেহালা থেকে ভোটে জমাবে, ও তো জামিন পেয়ে যাবে, ওই অর্পিতার সাথে ভোটে প্রচারে থাকবে, সামনে 2026 সালে বিধানসভা ইলেকশনে জয়লাভ করে যাবে। ওই জনগণ যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে, তারা পার্থকে ভোট দেবে। ঠিক আছে? স্বপ্নদীপকে যারা হত্যা করেছিল, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালপিট, তারা যাদবপুর অঞ্চলে উই ওয়ান্ট জাস্টিসের নেতৃত্ব দিয়েছে। একদিকে স্বপ্নদীপকে হত্যা করে, অন্যদিকে ধেই ধেই করে নাচে, দ্রোহে রাত্রি যাপন করে। পাগলামি ছবল না। আমার ওই জনগণের জন্য দুঃখ হয়, গণের জন্য দুঃখ হয়। সঞ্জয় রায় কি পাপ করেছে? সঞ্জয় রায় যে পাপটা করেছে, ওটা রোজ করে, জোরে বোঝে বলো, কানে কানে বলবো, রোজ না হলো সপ্তাহে একদিন, মাসে একদিন করেই তো। কি করে? ডেড বডিকে রেপ করে। কি করে? ডেড বডিকে রেপ করে। আমরা জানি মর্গে ডেড বডি যায়, সেখানে রেপ করা হয়, যদি খবরে কাগজ নিউজ মিথ্যা হয়ে থাকে।
যে এখানে সঞ্জয় রায়ের মতো লোকেরা এবং সঞ্জয় রায় নিজে ডেড বডিকে রেপ করতো, ও তাহলে মজা কোনটা, বিকৃত খাম কোনটা? বিকৃত খাম যে জ্যান্ত বডি অত লাগবে না, ডেড বডিকে খুব ভালো লাগে রেপ করতে, ডেড বডিকে ভালো লাগে, মদ তাড়ি গাঁজা খাবে আর ডেড বডিকে রেপ করবে। আচ্ছা, এর আগে তো অনেকগুলো ডেড বডিকে রেপ করে, শত শত। তো ওই ডেড বডি রেপ করলে কি ফাঁসি হয় প্রতিদিন, না যাবজ্জীবন, জেল হতে পারে? যে মর্গে ঢুকে ডেড বডিকে রেপ করেছে এটা জেল, তাই তো? একই কাজ তো করেছে না, ডেড বডি রেপ করেছে, তার যাবজ্জীবন হবে কেন? ও তো 10 বছর জেল হতো দরকার ছিল, ম্যাক্সিমাম 5 বছর হওয়া দরকার ছিল, যাবজ্জীবন তীব্র বিরোধী হবে। ও ডেড বডিকে রেপ করেছে। আর শুনবেন, 3:30টার সময় ফোনে ডাকা হয়েছিল বলে আমার ধারণা, বলে আমি খবরের কাগজ যেভাবে মূল্যায়ন করেছি, আর ঈশ্বর দত্ত জ্ঞান জানা যেটা সিবিআই ইডির নেই, যেটা কম আছে, অথবা থাকলেও ওটা প্রয়োগ করে না। কি বললাম? যেটা সিবিআই ইডির নেই, কম আছে, অথবা থাকলেও প্রয়োগ করে না, সেটা মাসুম আক্তারের আছে। দুটো পতিতালয়ে যৌন কর্মীদের সাথে আর মত্তারির সাথে ফুর্তি করার পর 3:30টার সময় তাকে ডাকা হয়েছিল। খুব ঠান্ডা মাথা বুঝুন, দুটো পতিতালয়ে গিয়েছিল কেন? ঠাকুরের দেবতার পুজো করতে, আগে বলুন। সোনাগাছিতে এবং কালীঘাটে, যদি ভুল না বলে দেখি, খবরে কাগজে নিউজ, কিন্তু আমার বক্তব্য নয়, প্রথম শ্রেণী এগিয়ে থাকা খবরে কাগজে নিউজ। দুটো পতিতালয় তার বন্ধুকে নিয়ে গেছিল, বন্ধু যে ওই পতিতালয়ে ফুর্তি করলো তার টাকাটাও সে দিয়েছিল, সেও সিভিক ভলেন্টিয়ার। 3:30টার সময় ফিরল, ফেরার পর তার শরীরের মধ্যে কি এমন ক্ষমতা থাকবে যে 31 বছর একটি শক্তিশালী মহিলাকে খুন করলো, রেপ করলো, তবে খুন করলো, কিচ্ছু হলো না, কেউ জানতে পারলো না, তার আওয়াজও দুনিয়া কেউ শুনতে পেল না, তাই তো? এটা বিশ্বাস্য? গোয়েন্দা বিভাগের প্রধান আমার মতো লোককে করুন, এটা বিশ্বাস্য? অর্থাৎ তাকে আগেই রেপ করে খুন করে দেওয়া হয়েছিল, ফোন করে ডাকা হয়েছিল। কে ডেকেছিল? যারা পুরো দোষটাকে চাপাতে চেয়েছিল সঞ্জয় রায়ের উপরে। সঞ্জয় রায় এসেছিল কেন, তাকে ডাকলো কেন? কারণ সে ডেড বডিকে রেপ করে বলে, তাই তো? তাই সঞ্জয় রায় তখন টাটকা টাটকা মরেছে, অথবা মরবো করছে, দুটো, হয় টাটকা টাটকা মরে গেছে, অথবা মরবো করছে। ফিনিশিং টাচটা সঞ্জয় রায় দিয়েছিল, অর্থাৎ ডেড বডিকে রেপ করেছিল। আপনি বলবেন ডেড বডিকে রেপ করছে, অথচ মৃত্যু পথযাত্রীকে রেপ করেছে, তো অন্যায়, অন্যায় যদি এর আগত করেছে, ওটা তো হামেশাই করে। আজই করে ওই মর্গেতে যে যুবতীদের রেপ করা হয়, এটা কি মাহাতো জানতো না? না ওই নাইয়া, ওই সব ভাইয়া নাইয়া, এরা জানতো না? কে জানতো না? দেবাসী জানতো না? সবাই জানে। আমি বাবা চুপচাপ, আমরা তখন টাকা পাইনি, আমাদের কাছে মিডিয়া আসেনি, আমরা তখন নেতা হইনি, তাই আমরা বকবক করিব। সঞ্জয়রা ডেড বডিকে রেপ করেছে, এটা অনির্বাণ দাস বুঝতে পেরেছে, বিচারক, আর কাজী মাসুম আক্তার বুঝতে পেরেছে। সেজন্য বিরলের মধ্যে বিরলতম নয়। ক্লিয়ার? না, এটা বলেনি। সিবিআই কি তাহলে এটা বিরলতম ঘটনা প্রমাণ করতে পারলো না? সেই প্রমাণ কি সিবিআই দিতে পারলো না? কেন সিবিআই ব্যর্থ হলো? সিবিআই তো ব্যর্থ হতেই চেয়েছে, বিস্ফোরক অভিযোগ করছে। হ্যাঁ, সিবিআই ব্যর্থ হতে চেয়েছে। আপনি যদি মনে করেন আমি আত্মহত্যা করবো, কতদিন আপনাকে আটকায় বলুন তো? কোথাও না কোথায় গিয়ে গলায় দড়ি দিয়ে দেবেন, বা বিষ খেয়ে দেবেন, বা পটাশিয়াম সাইনাইড খেয়ে দেবেন, কে ঢুকবে বলুন তো? সিবিআইটা একটা খিল্লি ছিল, খিল্লি, মজা ঠাট্টা, যেটা নিয়ে মজা ঠাট্টা করছে মাননীয়া মমতা ব্যানার্জি। বলছে সিআইডি তো অনেক আগেই ফাঁসি দিতে চেয়েছিল, সিআইডি তো অনেক আগেই ফাঁসি দিতে চেয়েছিল, এত বিলম্ব হলো কেন? আর ফাঁসির জায়গায় যাবজ্জীবন হলো, এই ব্যর্থতার দায় হচ্ছে সিবিআই, তাই তো বলছে? আমি আপনাকে উল্টো কথা বলি। আচ্ছা, এই পুরো তিলোত্তমার ঘটনার আসল সাক্ষী কি? আসল সাক্ষী হচ্ছে সঞ্জয় রায়, ভালো করে ক্লিয়ার? আর সাক্ষী কে? তার 5 জন বন্ধু বান্ধবী জুনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তাররা একে অপরের বিরুদ্ধে একে অপরে উল্টো স্টেটমেন্ট দিচ্ছে। জুনিয়র ডাক্তার কেউ বলছে সবুজ কার্পেট, কেউ বলছে লাল কার্পেট চলেছিল, তাই তো? প্রত্যেকে পরস্পর বিরোধী কথা বলছে। তাই জুনিয়র ডাক্তারকে ধরে লকআপে ঢুকিয়ে জিজ্ঞাসাবাদ দরকার ছিল, হয়েছে? হয়নি। যারা নিজেরা শেষ মুহূর্তে সাক্ষী হিসেবে নিজেরা বলছে আমরা শেষ মুহূর্তে সাক্ষী, তাহলে বাকি রইল কে? হাতে রইল ওই সঞ্জয় রায়। ধরুন সঞ্জয় রায় ফাঁসি হয়ে গেল, সঞ্জয় রায় কি করেছে? সে ওই মৃতদেহকে রেপ করেছে, অথবা ধরুন তখনও বেঁচে ছিল, হয়তো শেষ মুহূর্তে এমন ভাবে রেপ করেছে, সে রেপ করতে করতে মারা গেছে, এই তো? কিন্তু কখনোই সঞ্জয় রায় একলা করেনি, এটা অসম্ভব। যদি এটা সত্য হয়, ওটাই হবে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, ওটাই হবে বিরলের মধ্যে বিরলতম, অতি আশ্চর্য জিনিস, যেটা সত্যি হয়।
পশ্চিমবঙ্গের একটা লোক নেই যে বলবে যে সঞ্জয় রায় একলাকে হত্যা করে রেপ করে হত্যা করেছে, একটা লোকও বলবে না, কেউ বলতে পারে না। অর্থাৎ সঞ্জয় রায় পাপী, ঠিক কথা, কিন্তু সঞ্জয় রায় হচ্ছে আসল সাক্ষী। এবার ধরুন সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হলো, খুব ঠান্ডা মাথায় বলছে, তাহলে বাকি যারা অপরাধী তারা মুক্তি পেয়ে গেল, তাই তো? এটা দরকার? সঞ্জয় রায়কে ফাঁসি দিলেই কি একটা মদ মাতালে উন্মাদ খেয়ে ফাঁসি দিলেই কি আর যাবজ্জীবন দিলে কি তাতে কি সমাজ ধৌত পরিশুদ্ধ হয়ে যাবে? একটাই লোকসান, ফাঁসি দিলে আমাদের ট্যাক্সের পয়সাটা কম খরচ হতো, আর ফাঁসি না দিলে যাবজ্জীবন করলে ও সারা জীবন ধরে আমাদের ট্যাক্সের পয়সা ভাত খাবে। অর্থাৎ দায়িত্ব নিয়ে রেপ করলো, গাড়িতে ঘুরলো, সিভিক ভলান্টিয়ার হলো, মদ খেলো, পতিতালয়ে গেল, আড্ডা মারলো, ঘুরলো, মজা করলো, আবার আমাদের ট্যাক্সের পয়সা সারা জীবন ধরে খেলো। কি মজা রে ভাই, কি আনন্দ রে ভাই, বিরাট আনন্দ। সেই আনন্দটা ও বুঝে গেছে। যখন ওকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে, তখন কি হাসি কি হাসি, তখন তো বলেছিল যে ছাড়া পাবে, তুমি সব দায় নিজের ঘাড়ে নিয়ে নাও, তোমাকে মুক্ত আমরাই করে দেবো। তখন তো এত কোনো আন্দোলন হয়নি, তখন বাংলার লোক এত হুক্কা হুয়া করেনি, পরে হুক্কা হুয়া করেছে। এত হুক্কা হুয়া করে মুখ্যমন্ত্রী বুঝতে পারেনি, পুলিশ দপ্তর বুঝতে পারেনি। ও তো নিজেই বলছে বিরোধী দল যুক্ত আমাকে করিয়েছে, বলিয়েছে, এক কাদা কথা ওকে দিয়ে বলিয়ে দিয়েছে। বলিয়ে নেবার পর ও হাসতে হাসতে জেলে যাচ্ছে, মানে ও যেন আমার তারা কি হবে, পদোন্নতি হবে। সিনেমা দেখেছে না, সব বিভিন্ন সব হিন্দি সিনেমা দেখা যায় না, যদি জেলে যায় সে বিখ্যাত হয়। ইন্দিরা গান্ধী জেলে গেছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। মুখ্যমন্ত্রীর মাথা ফেটে গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জি। এরকম এবার জেলে যেতে হবে, মাথা ফেটে যাবে, তবে তো মুখ্যমন্ত্রী হবে। তবু ও আশা করছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের পক্ষে কমিশনার পুলিশ পশ্চিমবঙ্গে, অথবা পার্টির নেতা অথবা মন্ত্রী, এটা তো আশা করেছে। তাই হাসতে হাসতে গিয়েছি। এই কতদিনে কি বলেছে, গতকালকে ও বলেছে আমাকে বদনাম করে দিল, বলছি আমাকে তো ফাঁসি দিয়ে দিলে বেঁচে যেতাম, যাবজ্জীবন করলে এটা বদনাম। আমার মতো একটা বিখ্যাত লোককে শুধু যাবজ্জীবন, ফাঁসি হলে ভালো হতো না। দিদি বলছেন ফাঁসি, অভিষেক বলছেন ফাঁসি, দিদি কি বলছেন এটা বিরলের মধ্যে বিরলতম এবং ক্যাপিটাল পানিশমেন্টই হওয়া উচিত। কি করে আদালত সিদ্ধান্ত নিল এটা বিরলের মধ্যে বিরলতম নয়, অর্থাৎ আদালত ভুল। উনি বলছেন যদি সিবিআই থাকতো, যদি সিআইডি থাকতো, আমি ফাঁসি করিয়ে দিতাম। অর্থাৎ মুখ্যমন্ত্রী ইচ্ছে করে কাউকে ফাঁসি করিয়ে দেয়, আবার ফাঁসি কাট থেকে বাঁচিয়ে আনতে পারে। মানে ভাবুন উত্তরটা কি, ফাঁসি করিয়ে দিতাম, অর্থাৎ আইনকে উনি প্রভাবিত করতে পারে তার মতো করে ফাঁসি করিয়ে দিতাম, অর্থাৎ আদালতে বিচার প্রক্রিয়া উনি করিয়ে দেন। এটা কেউ ধরেছে কি? তাহলে বলছেন মুখ্যমন্ত্রী প্রভাবিত করেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলার দরকার আছে, বলা দরকার আছে, এগুলো বলবো না। আমি শুধু বলছি যারা হই হই করছে মূর্খের দল, যারা বলছে ফাঁসি হলে ভালো, আমি এই ক্ষেত্রে অনির্বাণ দাসকে, জাস্টিসকে পূর্ণাঙ্গ সমর্থন করবো। প্রথমত ফাঁসির মতো অপরাধ নয়, ক্লিয়ার, কারণ সে মৃতদেহকে রেপ করেছে, মৃতদেহকে রেপ করলে ফাঁসি হয় না, সে বিরলের মধ্যে বিরলতম নয়। আর 4 জায়গার উদাহরণ দিলাম, ওখানে ফাঁসি হয়েছে, কারণ ওখানে যে রেপ করেছে সেই খুন করেছে, তারাই খুন করেছে, তাই তাদের ফাঁসি, তাই তো? এখানে রেপ করে খুন করার পুরো কাজটা সম্পূর্ণ সঞ্জয় রায়ের দ্বারা হয়নি, ওটা হয়েছে অন্য লোকের দ্বারা, যাদেরকে চেনা যাচ্ছে না, তাই তো? তাই সঞ্জয় রায়ের ঘটনা, আর হসপিটালে রেপ হয়ে খুন হয়েছে অজস্র ঘটনা আছে ভারতবর্ষের ইতিহাসে, অজস্র ঘটনা আছে হসপিটালে রেপ হয়ে খুন হবে, আত্মহত্যা করে চালিয়ে দেওয়া হয়েছিল। যেমন মহিলা হলে তো ভালো, মহিলা হবে, বীর্যের কথা হবে, কি পরিমাণ বীর্য পাওয়া গেছে, লোক তাড়িয়ে তাড়িয়ে সকালবেলা পড়বে, খবরের কাগজ সুন্দর করে বড়ও করে লিখবে। কিন্তু রাজীব বিশ্বাস মহিলা নয়, বীর্যের গল্প কিচ্ছু নেই, রাজীব বিশ্বাস আত্মহত্যা করেছে, সবাই মেনে নিল, সবাই চুপ হয়ে গেল, তার মৃত্যুর কোনো মূল্য নেই। স্বপ্নদীপ মরে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেও ন্যায় পাচ্ছে না, ওটার মধ্যে ওই যৌনতার গল্প নেই, ওটা লোক খাবেই না, মিডিয়া বলেইনি, লোক নাচেইনি। প্রথম নেচেছিল, ওই করেছিল মিডিয়া, একটু নেচেছিল। আমার পরিষ্কার কথা, যাবজ্জীবন দেওয়া যায় কিনা তারইও প্রশ্ন আছে, কারণ মৃতদেহকে রেপ করে, মানে অত মৃতদেহকে রেপ করার কালচার, এর আগে হয়তো 200 মৃতদেহকে রেপ করেছে, এটা হচ্ছে 201। তা 200টা যে মৃতদেহকে রেপ করলো তার জন্য কোনো পানিশমেন্ট ইতিপূর্বে হয়নি, এটা 201 নম্বর। বলেনি যদি সঞ্জয় রায়কে কালকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে কাকে বাঁচানো হলো? বাঁচানো হলো যারা যারা তিলোত্তমার অপরাধী, মূল অপরাধী, যারা আসল কাজ করেছে, আসল পাপটা করেছে, তাদেরকে বাঁচানো হলো। কারা কারা ফাঁসি চাইছে, তারা চাইছে যারা তিলোত্তমার মূল অপরাধী শাস্তি না হয়, ক্লিয়ার? যারা যারা ফাঁসি চাইছে তাদের নির্বুদ্ধিতার কারণে হয়তো চাইছে, অজ্ঞতার কারণে চাইছে,
ওই হুক্কা হুয়ার দল, হুক্কা হুয়া, তোমার মাথায় উকুন হোক ওই দল, তারা চাইছে। ভুল, চূড়ান্ত ভুল, সাক্ষী লোপাট হয়ে যাবে। একমাত্র সঞ্জয় রায় হচ্ছে সাক্ষী, মূল সাক্ষী। আরো আছে, পরে খুঁজে পাওয়া যাবে, কারণ বাকিদের কথা ভাবা হয়নি। যেমন কাদের কথা ভাবা হয়নি, সন্দীপ ঘোষ, সে এই যুগের বিখ্যাত মোষ। এখানে কি তিলোত্তমা মামলার সমস্ত কিছু শেষ নাকি মামলা? কিচ্ছুটি হবে না, এটা সুপ্রিম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, হই হই হবে। ওই যারা বিরাট বিরাট নেতা, তারা আরও কিছু টাকা তোলার জন্য মাঝে মাঝে দ্রোহের রাত্রি যাপন করবে, রাস্তাতেও নামতে পারে, মিছিলও হতে পারে। এই মুরগি জনসম্পদের কি সম্প্রদায়, মুরগি সমাজসেবী, মুরগি প্রতিবাদী, মুরগি বিপ্লবীরা, তারা মুরগি হতে রাস্তা নামবে, মুরগার মুরগি হতে। তারা মাসুম আক্তারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে না। এই যে যারা দেশকে নাকি ভালোবাসে, সমাজকে ভালোবাসে, এই বছরে এপ্রিল মাসে কোর্টে মামলাটা উঠছে, যারা জাতীয় সঙ্গীত গাওয়া থেকে আমার রক্তাক্ত করেছিল, আমার লয়ার দেওয়ার জন্য পয়সা সংগ্রহ করতে হয়েছে, তাদের কিন্তু ওয়ারেন্ট হয়েছে, তারা জামিনের আপিল করেছে। আমি তাদেরকে লকআপে ঢোকাতে চাই। কজন আসবেন লয়ার নিয়ে আসুন না, কিছু পয়সা নিয়ে আসুন না, একটু কেসটা লড়ুন না মশাই। এই নির্লজ্জ বাঙালি জাতি, লড়ুন না। তিলোত্তমার বাবা মা বলছেন তো তারা এখানে থেমে থাকছেন না, এটা প্রথম ধাপ, তারা আশাবাদী আগামী কিচ্ছু হবে না। আমি একদম আশাবাদী নই। তিলোত্তমার বাম্মাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সুপ্রিম কোর্টে যে মহিলা লয়ার ছিল না, সুপ্রিম কোর্টের লয়ার তো দায়িত্ব নিয়েছিল। তাদের উদ্দেশ্যে তিলোত্তমার বাবা বলেছেন পরবর্তীকালে কি করে তদন্ত করতে হয় সেটা বৃন্দা কভারকে তারা শেখাবেন। ধরি বাহ, এতে মনে হচ্ছে নাইয়ার কাছ থেকে ডায়লগ শিখে গেছে, তারা পালিয়ে গেছে। এখন তো উনি গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, আর গেছেন ওই নওশাদ সিদ্দিকীর কাছে। মানে অভিজিৎ গাঙ্গুলিকে যখন তাড়াচ্ছে, ওই মানে যারা বিক্ষোভ করছিল অভিজিৎ গাঙ্গুলিকে তাড়াচ্ছিল, তখন তার প্রতিবাদ করেনি কিন্তু কে, ওই পিতামাতা। এখন সেই পিতামাতা সে শেষের থেকে শুভেন্দু অধিকারীর কাছে, মানে অভিজিৎ গাঙ্গুলি চলবে না, শুভেন্দু অধিকারী চলবে, আর নওশাদ সিদ্দিকীর কাছে। আমরা সাহায্য করবো না, ওরা নওশাদকে নিয়ে থাক। আর আর ওই বামেদের বলি, হায় রে খুব তো খাটলেন, কিচ্ছু পাবেন না। ভোটে রাজিয়েতে জিরো। বামেদের বলছি, ভোটে রাজিয়েতে শুধু জিরো। কংগ্রেস জিরো, বিজেপি জিরো। এই টোটাল বিষয়টা, এই টোটাল তিলোত্তমার ঘটনা হিরোকে মমতা ব্যানার্জি, আর পুরো সবাইকে হিরো মমতা ব্যানার্জি। একটু যদি ব্যাখ্যা দিতেন। আমি বলছি যে 1 লক্ষ লোকের ট্রিটমেন্ট হয়নি, তারা প্রান্তিক, তারা অসহায়। যে মানুষরা মারা গেছে, তাদের এলাকায় সাড়া পড়েছে, মারা গেছে আন্দোলনের জন্য। এই ফেক লোকেরা টাকা নিয়ে হই করে বাইরে প্রচার হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোকের অভিশাপ ভোট হয়ে জমা হবে ব্যালটে। কার ব্যালটে? মমতা ব্যানার্জির ব্যালটে। যে মমতা ওদেরকে বারবার হসপিটালে যেতে বলেছে, বাকিরা বলে কি? মমতা ব্যানার্জি বলেছে হসপিটালে যাও। যে উদারতা দেখিয়েছে, ওদের কিন্তু চাকরি ক্ষতি করে দেয়নি। কি উদারতা, মায়ের মতো কাজ করেছে। এসো বাবারা, বৃষ্টিতে ভিজো না বাবারা, তোমরা চা খেয়ে যাও একটু, তোমার চা তুমি খাও, আমাদের তিলোত্তমাকে ফিরিয়ে দাও। মানে ও তো ভগবান ফিরিয়ে দেবেন। এই পাগলামি জনগণ বুঝে গেছে। মানে পুরো এপিসোডে পশ্চিমবঙ্গের জনগণ, জনগণ যারা ভোট দেয়, ভোটার যারা পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে যেতে হবে এই সামনে 2026 ইলেকশনে, তারাই হচ্ছে আসল, তারাই হচ্ছে জমাদেশ। পার্থ চট্টোপাধ্যায়কে 2026-এ তারা কি করবেন? ভোট দিয়ে জেতাবে তো, সে তো আবার প্রেম করবে, নতুন মেয়ে ঠিক করছে আর কি। তাকে বাংলার জনগণ যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে তারা বলছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, অন্যরা জড়িত দাবি করেও কেন কারণ নাম বললেন না শেষ পর্যন্ত? সঞ্জয় রায় এর পেছনে কি খেলা থাকতে পারে বলে এখন হাতে রেখে দিয়েছে টিআরপিটা। সঞ্জয় রায় নিজেও খেলছে। ও বলছে বদনাম হচ্ছে, এর কি বদনাম হয়? ওর কাছে এসব ফাঁসি হওয়াটা বদনাম হওয়া কি কনফিডেন্ট না? ওর কাছে ফাঁসি যাবজ্জীবন বদনাম। প্রথম থেকে তো সঞ্জয় রায় অস্ত্রগুলো হাতে রেখেছে, মাননীয় জানেন, তৃণমূল জানেন, অস্ত্র রয়ে গেছে সঞ্জয় রায়ের, তাড়াতাড়ি ধরে ফাঁসি দিয়ে দাও। যদি অস্ত্রটা ফট করে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন করে রাখে, পরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হবে, সেখানে যদি বলে দেয় মেরে দে। সঞ্জয় রায় হসপিটালে, আমার মনে হয়, আমি একটু বিচারক মহোদয়কে বলছি যে জেলের মধ্যে না অপঘাতে মৃত্যু হয়ে যায় সঞ্জয় রায়ের, এটা আমার খুব ভয় আছে। কিরকম মেরে দিতে পারে? মেরে দেবে, সাক্ষীর ওপর মেরে দেবে। তাহলে বলছেন সঞ্জয় রায় অনেক কিছুই জানে। ওরা নিরাপত্তা দেওয়া দরকার, সেন্ট্রাল ফোর্স দেওয়া দরকার,
সঞ্জয় রায় সব জানে। এর পিছনে কি খেলা রয়েছে? সঞ্জয় রায় কেন কিছু বলছেন? রাঘব বোয়ালকে বাঁচানো, প্রথম দিন থেকে সঞ্জয় রায় রাঘব বোয়াল বাঁচানো, সঞ্জয় রায় তো এই কথাই বলছে, তো আমিও এই কথা বলছি। সঞ্জয় রায়ের ভাষা তো আমার ভাষা, রাঘব বোয়ালকে বাঁচানো, ও তো বলছি আমার মুখ বন্ধ করা হচ্ছে, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। না, সঞ্জয় রায় একলা ধর্ষণ করে খুন করেছে, পৃথিবী উল্টে যাবে, এটা সত্য না বলছি তো। সঞ্জয় রায় মৃতদেহকে রেপ করেছে, অথবা নির্যাতিতার বাবা মাকে রাজ্য পুলিশ বলেছেন যে আমরা অনেক সব টেস্ট করেছি, সবকিছু করেছি, এটাই ফলাফল। আসলে তো বলবে আর কাউকে ধরা যাবে? আর কাউকে ধরা যাবে না, এটাই হচ্ছে ফলাফল, কিচ্ছু হবে না। সুপ্রিম কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, ফল হবে শূন্য, মিডিয়া চুপ হয়ে যাবে, মানুষ ক্লান্ত হয়ে যাবে। এখনকার বাংলাদেশের মধ্যে আবার পাকিস্তান এসে যাবে, সমস্ত মিডিয়া ঘুরে যাবে, কেউ আর তিলোত্তমার বাম্মার পাশে দাঁড়াবে না। তিলোত্তমার বাম্মা পরবর্তীকালে টাকাও পাবে না, এই 17 কোটি লাখ টাকাও পাবে না, রাজ্য সরকার যে টাকা দিয়েছিল ওটাও পাবে না। হাইকোর্টের এটা তো শিয়ালদা আদালতের একটা ইয়ে রয়েছে। মীর আমিনুল ইসলামের বাবাকে মাকে মীর আমিনুল ইসলাম, যে কড়াই থানার আন্ডারে যাকে পুড়ে মরতে হয়েছিল, আত্মহত্যা করতে হয়েছিল, তারপর টর্চার, যে আন্দোলনের নেতৃত্ব আমি একলা দিয়েছিলাম, পরে আর কিছু লোক যুক্ত হয়েছিল, নেতৃত্ব আমি একলা। সে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষিতাকে সাহায্য করেছিল মাত্র, সেই জন্য তাকে আত্মাহুতি দিতে হলো, আত্মাহুতি, এত টর্চার তার উপরে হয়েছিল। সেই মীর আমিনুল ইসলামের পুরো কেসটা আমরা দেখেছি, আমরা হিউম্যান রাইটস কমিশনে গিয়েছিলাম, সেখান থেকে রায় দেওয়া হয়েছিল মীর আমিনুল ইসলামের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য। কত? 5 লক্ষ টাকা রাজ্য সরকারকে দিতে দেওয়া হয়েছিল, কোনো টাকা দেয়নি, কিচ্ছু দেয়। নির্যাতিতার বাবা মাকে তো বলতে শোনা গেল যে আমরা টাকা চাই না, মেয়ের বিচার চাই, তখন বিচারপতি বলেন মেয়ের, আমি নির্যাতিতার বাবা মাকে বলে দিচ্ছি, শুনে নিন, আমি কাজী মাসুম আক্তার বলছি, আপনাদেরকে পুলিশ জেরা করা উচিত, কারণ বারবার কথা বলতে চেঞ্জ হয়। আমি বলছি আপনাদেরকে ধরে জেরা করা উচিত, যে কেন আপনারা টাকা প্রথমে নিতে গিয়ে নিলেন না, কেন আপনারা ওই তখন সই করে দিলেন, কোন সই কাগজে, ওই ওকে দাও করার কাগজ সই করলেন কেন? আপনাদের কেন অভিজিৎ গাঙ্গুলিকে পছন্দ নয়, শুভেন্দু অধিকারীকে পছন্দ, কেন আপনাদের হঠাৎ করে ওই আমাদের নওশাদ সিদ্দিকীকে পছন্দ, কেন তার বাড়িতে গেছেন, কেন কাজী মাসুম আক্তার বাড়িতে আসেন, কেন তাদের বাড়িতে যান, কেন পলিটিক্যাল লোকদের বাড়িতে যান? আপনার এ সব মূল্যায়ন হওয়া দরকার, রেটায় ফেলা দরকার আছে, আপনাদেরকেও রেটায় ফেলতে হবে, আমি মনে করি। আমি পরিষ্কার করে বলে রাখছি, শোনেন, আমার কাছে প্রত্যেকটা নির্যাতিতরা বাবা মা দুঃখের। আমি কেন তিলোত্তমার বাবা মার জন্য কাঁদবো বলুন তো? অতদিন তো আমি তো শঙ্করদ্বীপের স্বপ্নদ্বীপের বাবা মার পাশে আছি, জানেন তো? আমি আছি, কেউ নেই, আমি আছি স্বপ্নদ্বীপের বাবা মার পাশে। আমি আলিপুরদুয়ারের বাবা মার কথা ভাবতে চাই, যারা এখনো ন্যায় পায়নি। আমি ওই 4 জন যাদের যাবজ্জীবন ফাঁসি দেওয়া হয়েছে, ওদের বাবা মার কথা ভাবতে চাই, ওরাও তো বাবা মা। এরকম শত শত বাবা মা এই রাজ্যে আছে, আর হাজার হাজার বাবা মা গোটা দেশে আছে। শুধু একটা তিলোত্তমার বাবা মা আর নেই, আর বাবা মা নেই, আর কারো সন্দেহ হাতটা হয়নি, অজস্র হয়েছে। আমার কাছে গোটা জিনিসের উদাহরণ আছে, যেটা নিউজ হয়নি, যে ফালতু কথা চান না। আমি পরিষ্কার করে বলছি, তিলোত্তমার বাবা মাকে বলছি, কিচ্ছু হবে না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে কিচ্ছু হবে না, ওর যাবজ্জীবনটাই থাকবে, ফাঁসি করানো যাবে না। চেষ্টা হবে ওকে ওই ওই জেলের কুঠুরির মধ্যে মেরে দেওয়ার চেষ্টা হবে, যাতে তথ্য লোপাট করা যায়, সাক্ষী লোপাট করা যায়। শুনিনি ভালো করে, আমি আদালতকে বলছি ওর নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, কারণ মরে যেতে পারে। ওকে ধনঞ্জয় করার দরকার নেই, ও সঞ্জয়ই থাকুক, ওকে ধনঞ্জয় করার দরকার নেই, কিন্তু ওর কাছ থেকে তথ্য আদায় করা যেতে পারে। ওকে ট্র্যাপে ফেলে, র্যাডারে ফেলে ওর কাছ থেকে অনেক তথ্য নেওয়া যেতে পারে। ও রাজসাক্ষী হতে পারে, তাহলে বিশ্বাস করতে রাজসাক্ষী হতে পারে। যে গুঞ্জন উঠছে একা সঞ্জয় নাই, জড়িয়ে রয়েছে আরো মাথা, বেরিয়ে আসতে পারে সেই মাথা, নয় বেরিয়ে আসতে পারে সেই মাথা। অবশ্যই যদি এটা হয় তাহলে তিলোত্তমার বাম্মার স্বপ্ন সফল হতে পারে। কিন্তু আমি এটা বলে রাখছি, আবারও বলে রাখছি, আমার বিশ্বাস নেই সফল হবে, কারণ বাংলার ব্যর্থ আন্দোলন, যেটা বাংলার ব্যর্থ আন্দোলনের পলি হলেন তিলোত্তমার বাম্মা। বাংলার সর্বোচ্চ ব্যর্থ আন্দোলন, গোটা বাংলার বিশাল ক্ষতি করে দিয়েছে, বিশেষ করে 1 লক্ষ রোগীর। আমি তিলোত্তমার বাম্মাকে জিজ্ঞেস করি, এই আন্দোলনে 1 লক্ষ রোগীর ক্ষতি হলো, তার মধ্যে কত রোগী মারা গেল? আপনাদের মনে দুঃখ হচ্ছে না? ওরা তো রোগী ছিল নাকি? ওদের প্রাণের মূল্য নেই? আপনার মেয়ের প্রাণের মূল্য আছে। যে 40-50 জন মারা গেছে বিনা চিকিৎসায়, এদের প্রাণের মূল্য নেই? উত্তর দিন আপনি। আপনার দুঃখ হয় না? আপনারা ওই বাড়িতে যাবেন, তিলোত্তমার বাম্মাকে বলছি, বিনা চিকিৎসা ওই সময় যারা মারা গেছে জুনিয়র ডাক্তারদের ব্যর্থতার জন্য, আপনারা তাদের বাড়ি যাবেন, আপনারা মাহাতোদের ধরবেন যে জুনিয়র ডাক্তাররা, আমার অনুমান তারাও ছিল এই ধর্ষণ খুনে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে হতে পারে, তাদের সঙ্গী সাথীরা ছিল। ময়নাতদন্ত সই করলে কেন, দেয়াল ভাঙা সই করলে কেন? তাদের বিরুদ্ধে, তাদের মাথায় খুন হোক,
বলে আপনারা আন্দোলন করছেন না কেন? এইটা তিলোত্তমার বাম্মা যেন জুনিয়র ডাক্তারদের বলে, যদি যোগ্যতা থেকে থাকে। আর তিলোত্তমার বাম্মাকে বলি, কোটি কোটি টাকা আপনি নেবেন না, আপনার টাকা পয়সা লাগবে না, পরে কিন্তু আর দেবে না। আমি আপনাকে বলে রাখি, 17 লক্ষও পাবেন না, আর লক্ষ কোটি কোটি টাকা যারা তুলেছে, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি, তার তো ভাগ তো আপনার, টাকাটা তো আপনার টাকা, ওই টাকাও পাবেন না। শুধু কান্না কান্না। আর ওই একটা কি স্ট্যাচু করেছে, একটা সুন্দর স্ট্যাচু হওয়া দরকার ছিল, যে স্ট্যাচু দেখলে শরীরে কিরকম অশান্তি তৈরি হবে, ভক্তি নয় ভয় তৈরি হবে। ওই স্ট্যাচুটাকে পরিবর্তন করতে বলুন, ভেঙে দিয়ে শুনলাম না, ওটাকে পরিবর্তন করে আপনার মেয়েটা সুন্দর স্ট্যাচু লাগাতে বলুন, সৌম্য স্ট্যাচু। আপনার মেয়ের ওই সুন্দর পৃথিবীর যে বাসিন্দা ছিল, সেই সুন্দর পৃথিবীর বাসিন্দা হিসেবে একটা ধারণা তৈরি করে দিক সমাজে, যে আরজি করে এর আগে কয়েকজন মারা গেছে, আমার মেয়েও মারা গেছে, এমন না কেউ মারা যায়। শুধু আপনার মেয়ে নয়, রাজীব বিশ্বাস আমার কাছে ইম্পর্টেন্ট, আপনার মেয়ের চেয়ে ইম্পর্টেন্ট। রাজীব বিশ্বাস নিয়ে কেউ হইই করেনি, কারণ সে নারী নয়, তাকে নিয়ে রসালো গল্প হয়নি। তাই ধন্যবাদ।